প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার। নমস্কার, বসুন। থ্যাংক ইউ। অভিজিৎ মল্লিক, নিউজ রিপোর্টার, এই কাগজের। হ্যাঁ, কি বল, কি ব্যাপার? ডাক্তার চৌধুরী, আপনাদের এই হাসপাতালের উপর আমি একটা রিপোর্টিং করতে চাই আমাদের পত্রিকার জন্য। তাই এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। তাছাড়া তার আগে আমি হাসপাতালটা একটু ঘুরে দেখতে চাই। আমাদের একজনকে আপনার সঙ্গে দিচ্ছি, সে আপনাকে ঘুরে ঘুরে সব হাসপাতাল দেখা। থ্যাংক ইউ স্যার। তারপর আপনি আমার কাছে আসুন, আপনার যা যা প্রয়োজনীয় তথ্য সব আপনাকে আমি জানাবো। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আপনি কি এতক্ষণ আমার গান শুনছিলেন নাকি? ভারী মিষ্টি গলা ভাই আপনার। কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি একজন সাংবাদিক, এখানে এসছি একটু বেড়াতে, এই আর কি। বেড়াতে? এটা তো একটা মেন্টাল হসপিটাল, পাগলা গারদ, সব পাগলদের ব্যাপার। এখানে বেড়াবার কি আছে? এই ধরুন, যদি আপনাকে কেউ এখানে কামড়ে দেয় বা মারধর করে, এ ধরুন আমি তো একটা পাগল, নইলে এখানে পড়ে আছি কেন? এ ধরুন, আমি যদি আপনাকে মারধর করি, তাহলে কে বাঁচাবে আপনাকে? হ্যাঁ, মিস্টার রায় কিচ্ছু করতে পারবে না। কি মিস্টার রায়? না মানে যারা এত সুন্দর গান করে তারা কাউকে মারেও না, তারা পাগলও নয়। তাই আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, আপনাকে আমার অনেক কাজে লাগবে। বসুন। আপনি কি কিছু বলবেন? মিস্টার রায়, আপনি যান, আপনি ডাক্তার চৌধুরীকে বলবেন আমি এখন আসছি। ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন আর একটু সাবধান থাকবেন। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আপনার নামটা কিন্তু আমার জানা হলো না। অভিজিৎ মল্লিক। আমি সৌরভ বসু। আপনাকে তো ভাই খুব সুস্থই লাগছে। কিন্তু এখানকার লোক তো তা মনে করছে না। যখন ভাই বলে ডেকেছেন, তখন শুনুন। অভিজিৎ দা, অনেক ঘটনা আছে যার কোনো সহজ চোখে খুঁজে পাওয়া যায় না। আমার ঘটনাও তাই। কিন্তু কি হবে আপনার এসব জেনে? আমার কপালে যা আছে তা তো হবে। হয়তো সারাটা জীবনে পাগলা গারদে কাটাতে হবে। আপনি কি পারবেন আমাকে এখান থেকে উদ্ধার করতে? স্যার, উনি সৌরভের ঘরে আছেন, ওর সঙ্গে কথা বলছেন। আমাকে বললেন আপনি যান, আমি আসছি। আবার ওর সাথে কি কথা বলছে? ঠিক আছে, আপনি যান। এইটুকুই? কি আর বলবো বলুন? লিখে দেবেন আমি একজন সুস্থ যুবক, আটকে রয়েছে, উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। আপনার বাড়ি কেউ খোঁজ নেন? আপনার বাড়ি? রতনদা, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। ভয় নেই, উনি খুব ভালো লোক। বাড়ির কেউ থাকলে তো আসবে। এখন এই রতনদাই আমার একমাত্র নিজের লোক। কে, তাই না? যাবার কোনো জায়গা নেই তাই? না, ঠিক তা নয়, বুঝলেন? এই যে সৌরভের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। আপনাকে এখানে একবার নিচে যেতে হবে, আমি একবার এক্ষুনি বেরোবো। আপনার যা জানার তা জেনে নিন। আসুন। আচ্ছা ভাই, চলে আবার দেখা হবে।
বাবু আমায় কিছু বলছেন? না, তুই যা। কি ব্যাপার, কিছু বললে নাকি? হ্যাঁ, বলবো আর কি। এ কাগজে লিখেছে ক্যালকাটা মেন্টাল হসপিটালে একজন সুস্থ মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। সাংবাদিকে মনে হয়েছে সে সম্পূর্ণ সুস্থ, মানে পারফেক্টলি নর্মাল। তাই নাকি? সে কি কথা? সেটাই তো কথা। ছেলেটি সুস্থ হয়ে গেলে কেন থাকবে ওখানে? দাদা, এই দাদা, ও কিরে, 7:30 বেজে গেছে, অফিস যাবি না নাকি? 7:30 বেজে গেছে, দেখ তোর খবরটা কাগজে বেরিয়েছে। তারপর ছেলেটি নাকি খুব ভালো গান গাইতে পারে, সাংবাদিক নাকি ওর গান শুনেছে। তাই নাকি? খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। ছেলেটি নাকি সাংবাদিককে বলেছে ওর যাওয়ার জায়গা নেই, কারণ ওর কেউ নেই। কোথায় থাকবে তাহলে? তুমিও তো ভাবছো কেন? কিছু তো একটা করতেই হবে। তুমি আবার কি করবে? খবরটা সত্যি না মিথ্যে তাই বা কে জানে? আর সাংবাদিক বা কি করে বুঝলো অসুস্থ? সে তোর মানসিক ডাক্তার নয়। কিন্তু এই সাংবাদিক ভদ্রলোক যখন এত খেটে খুঁটে এরকম দুর্দান্ত একটা খবর কাগজে বার করেছেন, তখন হয়তো ছেলেটি সুস্থই। সাংবাদিক তার কর্তব্য করেছেন, কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থেকে যায়। তুমি কি করতে চাও? কি করবো সেটা পরে জানতে পারবে, কিন্তু কিছু যে একটা করবোই সেটা নিশ্চিত জেনে রাখতে পারো। কিন্তু তুমি এর মধ্যে নাক গলাতে যাচ্ছ কেন? এটা কি বললে? বিশ্রী শোনালো, তোমার মুখে মানায় না। আমি জাজ রাধাকান্ত ব্যানার্জি, সমাজের প্রতি আমারও কিছু কর্তব্য আছে, এবং সেটা প্রমাণ করবার এই একটাই রাস্তা। দেখোই না আমি কি করি। আপনি একবার স্ট্যান্ডিং কাউন্সিল মিস্টার পি চ্যাটার্জিকে আমরা ইজলাসে আসতে বলুন তো। এই কাগজটা ওকে দিন তো। মিস্টার চ্যাটার্জি, আপনি খবরটা পড়েছেন? সুস্থ যুবক মানসিক হাসপাতালে? না, সুস্থ যুবক মানসিক হাসপাতালে থাকবে কেন? তাই আমি কালকেই ওকে কোর্টে ডেকে পাঠিয়েছি, আর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটরকে আমি শো কজ করছি। মানে সে যদি সুস্থ মনে হয় তবে ডাক্তাররা তাকে ছেড়ে দিচ্ছে না কেন? আর ওই থানার ওসিকেও আমি অর্ডার দিচ্ছি ছেলেটির উপর নজর রাখতে এবং কালকে ওকে কোর্টে নিয়ে আসতে সাহায্য করতে। আর এই খবরের কাগজের রিপোর্টারকে আমি ডেকে পাঠাচ্ছি এবং আমার সমস্ত অর্ডারের কপি আমি পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিচ্ছি। আর আপনি মিস্টার চ্যাটার্জি, আপনাকে সরকারের পক্ষ থেকে এই কেসটা চার্জ নিতে হবে অ্যাজ সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইয়েস স্যার। আপনি এখন ইচ্ছে করলে যেতে পারেন। শোনো, কি ব্যাপার? দারুণ ভালো খবর, তোমার ব্যাপারটা কাগজে বেরিয়েছে। সেটা হাইকোর্টের এক জজ সাহেব পড়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি নির্দেশ দিয়েছেন। তাই তোমাকে কালকে কোর্টে যেতে হবে। আর এই ব্যাপারে ইনি এসছেন থানা থেকে এনকোয়ারি করবার জন্য। তাহলে সত্যি আমি এখান থেকে ছাড়া পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, এতদিন বাদে সত্যি করে দাদা পেলাম। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, কালকে তুমি আমার সাথে কোর্টে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। অভিজিৎ বাবু, আপনার কথা হয়ে গেছে? তাহলে আপনি নিচে একটু দাঁড়ান, আমি এখনই একটু আসছি। আচ্ছা, ঠিক আছে, আমি নিচে আছি। দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা। আপনার নাম? সৌরভ বোস। সাংবাদিক অভিজিৎ মল্লিকের সঙ্গে কবে দেখা হয় আপনার? গত পরশুদিন। কেন তুমি আপনার ওখানে গিয়েছিলেন? আমাদের হাসপাতালে উপর রিপোর্টিং করতে উনি এসেছিলেন, তখনই আমার সঙ্গে আলাপ হয়। আপনি তখন কি করছিলেন? আমি তখন গান গাইছিলাম। স্যার, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে আটকে রাখা হয়েছে।
আচ্ছা, আপনি কি নিজেকে সুস্থ বলে মনে করেন? সেটা আপনারা ভালোভাবে বলতে পারেন। আপনার গার্ডিয়ান কে? তারা কোনো খবর নেয় না আপনার? কি হ্যাঁ, বলুন। ওদের খোঁজ নেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নয় মানে? আপনার বাবা মা নেই? ছোটবেলায় মা মারা গেছেন, বছর 3 আগে বাবাও। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। আপনারা কে আছে? আচ্ছা, আপনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করলো কে? আমি এখান থেকে মুক্তি পেয়ে কোথাও চলে যেতে চাই। স্যার, আপনি আমায় এই পাগলাকারো থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। অভিজিৎ দা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, আমাকে এখান থেকে বার করে দেওয়ার একটা সুযোগ করে দিন। স্যার, আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। আমি এই পাগলার মতো পাচ্ছি না, আমি পাচ্ছি না। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। ক্যালকাটা মেন্টাল হসপিটালের রোগী শ্রী সৌরভ বসুকে আমি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করবার অর্ডার দিচ্ছি। সেখানে একজন মনোবিজ্ঞানী, যার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক নেই, তিনি তাকে পরীক্ষা করবেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন অর্থাৎ আগামী 9 তারিখের মধ্যে আদালতে তার রিপোর্ট জমা দেবেন। ওই দিন শ্রী সৌরভ বসুর লিগ্যাল গার্ডিয়ান, মানে যিনি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন, তাকে সশরীরে আদালতে হাজির করবার জন্য আমি পুলিশকে অর্ডার দিচ্ছি। তাছাড়া ওই মেন্টাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও রয়ে গেছে সৌরভ বসু সংক্রান্ত সব কাগজপত্র। ওই তারিখের মধ্যে সব কাগজপত্র আদালতে পেশ করতে হবে। তোমার অসুখটা হলো কবে? আমার কোনো অসুখ করেনি। সে কি? তাহলে তুমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে আছো কেন? মানে ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তোমার মতন রোগীরা তাই বলে, সবাই তাদের জোর করে আটকে রেখে দিয়েছে। ডাক্তার, আমি রোগী নই, আমি যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ সুস্থ। থামো। তোমার আত্মীয় স্বজন, ডাক্তার, কবরেজ, বন্ধু বান্ধব, তারা তোমাকে হসপিটালে রেখেছে এমনি এমনি? তাদের কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? ডাক্তার, আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি বসো বসো বসো। ডাক্তারদের সঙ্গে কোঅপারেট করবে, তাদের সব কথা শুনবে, শান্তভাবে হসপিটালে থাকবে। প্লিজ ডাক্তার, আমি ওখানে গেলে আর বাঁচবো না। আপনারা আমাকে বাঁচতে দিন। হ্যাঁ রে, ছেলেটিকে অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয়েছিল। ব্যাপারটা রীতিমতো থ্রিলিং। ডাক্তার কি বললো? কিছু বলেনি, জজ সাহেবের কাছে বলবে। ভাগ্যি সেরকম একটা জজ সাহেবের পাল্লায় পড়েছিল বেচারা। আমি একজন মনোবিজ্ঞানী, মানে মানসিক রোগের চিকিৎসক। আপনি কি সৌরভ বসুকে পরীক্ষা করেছেন? আগে হ্যাঁ, আপনাকে কে পরীক্ষা করতে বলেছিল? আগে পুলিশ কমিশনার। আচ্ছা, আপনার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক আছে? না, আচ্ছা, পরীক্ষা করে কি দেখলেন? আপনি শুধু বলুন, আপনি কি দেখলেন? ও সুস্থ না অসুস্থ? আপনি খুব সংক্ষেপে বলুন, আপনার রিপোর্টে কি লেখা আছে, আসল ব্যাপারটা কি? আমি আমার জানা সব রকমই সৌরভ বসুর মানসিক পরীক্ষা আমি করেছি। তা থেকে আমি এইরকম একটা সিদ্ধান্তে এসেছি যে মানসিক দিক দিয়ে ও ঠিক পুরোপুরি সুস্থ নয়। বুঝলাম না ঠিক। ও ঠিক কোনো সাধারণ মানসিক রোগী নয়। প্রেম, প্রীতি, ভালোবাসা এসব না পেয়ে পেয়ে ওর মনটা একটা গভীরভাবে ভারাক্রান্ত। মনটা বিষণ্ণ, বিচলিত সব সময়। নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওর কোনো আগ্রহই নেই। তাহলে এখন ওকে কি করা দরকার? আমার মনে হয়
ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে রাখা চলবে না। ওখানে রাখার মতন রোগীও নয়। মানে ও যেমন মানসিক রোগী, তাতে ওখানে ওর কিছু হবে না। ওকে বাড়িতে রাখা দরকার। তাহলে তোকে বাড়ি পাঠিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু জজ সাহেব, আমি ওকে যেটুকু বুঝতে পেরেছি তাতে বাড়িতে ও যেতে চায় না, কারণ ওখানে যেতে ওর ভয় আছে। ওখানে ওকে পাঠাবেন না। আচ্ছা আচ্ছা, তো বাড়ি যদি না যায় তাহলে কোথায় গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন? এমন কারো কাছে যাকে ও বিশ্বাস করবে, যার কাছে ও ভালোবাসা পাবে বলে মনে করবে, যার কাছে ও নির্ভয় হবে। মানে এমন কোথাও যেখানে ও সুস্থ থাকবে বলে মনে করবে। ওর মনে করাটাই। আইসি। আচ্ছা, আপনি যেতে পারেন। ধন্যবাদ। দরকার হলে আপনাকে পরে ডেকে পাঠাবো। আপনি কি সৌরভ বসুকে আপনার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক? হ্যাঁ হুজুর, রাজে। তাতে যদি সৌরভের ভালো হয় আমি নিশ্চয়ই রাজে। আপনার বাড়িতে কে কে আছেন? আগে আমার মা, আমার ছোট বোন আর আমি। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি সৌরভ বসুকে অভিজিৎ মল্লিকের বাড়িতে গিয়ে থাকার অনুমতি দিচ্ছি। কি অবস্থায় সে পাগল হয়ে গেল, কি অবস্থায় সে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি হলো, কেন সে বাড়ি ফিরতে চায় না, এসবের আরো তদন্ত করবার জন্য পুলিশের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিচ্ছি। তার রিপোর্ট আগামী 25 তারিখের মধ্যে আদালতে জমা পড়া চাই। ওই দিন সৌরভ বসুকেও আদালতে উপস্থিত হতে হবে। কোর্ট এজেন্ট। হ্যালো, অভিজিৎ মল্লিক বলছে। আচ্ছা শুনুন, আমি বলছি। হ্যাঁ, দিবাকর দত্ত। দরকার ছিল। কি কথা? সৌরভের ব্যাপারে। রোনালা ছুটির পর চলে আসুন না এখানে। সেটা এলেই বলবো আপনাকে। খুব প্রয়োজনীয় কথা। না, আপনার কোনো অসুবিধা না। আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, অতি অবশ্য আসবেন। এলে কিন্তু আপনারই উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। বসুন, বলুন কি খাবেন? হুইস্কি চলবে তো? আমি হুইস্কি খাই না। সে কি মশাই, সাংবাদিক মানুষ হুইস্কি খান না? সাংবাদিক হলে হুইস্কি খেতে হবে সেটা আমার জানা ছিল না। তা নয়, আজকের দিনে একটু চলতে পারে, কোনো অসুবিধা নেই। নো থ্যাঙ্কস। অন্য কিছু? না না, আমি কিছুই খেতে চাই না। আপনি আমায় কেন ডেকেছেন সেটা যদি বলেন তো। শুনুন, এ পর্যন্ত আপনি যা যা করেছেন খুব ভালোই করেছেন, অ্যান্ড আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু এখন তো আমার একটা উপকার করতে হবে। কিরকম? সৌরভকে আপনাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কেন? আর আমরাই তোর গার্জিয়ান। কিন্তু সৌরভ কোথায় থাকবে না থাকবে সেটা জজ সাহেব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন। মশাই, জজ সাহেবের উপরেও তো জজ সাহেব আছে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে, সেটা জানেন তো? সেটা জানি, কিন্তু সৌরভ নিজে এখানে আসতে চায়নি। আসেনি তো আপনার জন্য। আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে আপনার ওখানে নিয়ে গেছেন। এখন আপনি আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন। যদি সেটা সম্ভব না হয়? আপনি চেষ্টা করলেই হবে। আর ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, সেটাই তো স্বাভাবিক। আর জজ সাহেব যাই বলুক না কেন, আপনি ওর জন্য কেন এতটা করতে যাবেন? আর আমরা তো রয়েছি ওর ভালো মন্দর জন্য। তাছাড়া ও এখানে এলে আপনার অসুবিধা বাড়বে। তাছাড়া ওর খরচ খরচা তো আছে। এত বড় বাড়ি পড়ে রয়েছে, অনায়াসে এখানে থাকতে পারে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যত তাড়াতাড়ি এখানে আনতে পারেন ততই আপনার মঙ্গল। আচ্ছা, দেখি কি করতে পারি। পারি না, পারতেই হবে। যদি পারেন কাল সঙ্গে করে ওকে নিয়ে আসবেন। আর এটা যেন বেশি লোক জানাজানি না হয়, তাতে কিন্তু আপনারই বিপদ বাড়বে।
বলুন কি খবর? ভালো। কাল দিবাকর দত্ত আমাকে ফোন করেছিলেন অফিসে, সন্ধ্যাবেলা ওর বাড়িতে আসার জন্য কি জরুরি দরকার আছে। গেছিলেন? হ্যাঁ। কি বললো? ভদ্রলোক বললেন সৌরভকে যেন আমি ফিরিয়ে দিই। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক তো বেশ চড়া মেজাজই কথা বললেন। বললেন সবার যদি ভালো চায় তো সৌরভকে সবকিছু বুঝে সুঝে ওদের কাছে যেন ফিরিয়ে দিই, নইলে আমার কপালে নাকি বিপদ আছে। এর মানে কি বুঝলেন? মনে হচ্ছে সৌরভ বাইরে থাকলে ওদের বিপদ আছে, তাই ওদের সৌরভকে দরকার। যাই হোক, আপনি কি বললেন? বললাম ভেবে দেখবো। চলুন তো একবার মেন্টাল হসপিটাল যাওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনি অভিজিৎ মল্লিক? হ্যাঁ, বলুন কি ব্যাপার? এই লেখাটা তো আপনারই। কই দেখি। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, আগে ক্যালকাটা মেন্টাল হসপিটালে চাকরি করতাম। আমি সৌরভ বসুকে চিনি। ও, আপনি ডক্টর মিস সেনগুপ্তা? হ্যাঁ, সৌরভের সম্পর্কে আমার কিছু খবরাখবর জানা আছে। কি জানা আছে বলুন। বছর তিনেক, মানে অক্টোবর 84 থেকে নভেম্বর 87 পর্যন্ত আমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে ডাক্তার হিসেবে ছিলাম। সেই সময় সৌরভ বাবুকে আমি পেশেন্ট হিসেবে পাই। আচ্ছা। চিকিৎসাও করেছিলাম, কিন্তু পুরোপুরি নয়। আমার আরো অনেক কিছু করার ছিল, কিন্তু আমি তা পারিনি। আচ্ছা, সৌরভকে যখন ভর্তি করা হয় আপনি তো ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি ওকে ভর্তি করি। এক ঝড়ের রাতে কয়েকজন গুন্ডা মতন লোক মেরে ধরে জোর করে সৌরভকে এখানে নিয়ে আসে, এবং একরকম জোর করেই ডক্টর চৌধুরীর চিঠি দেখিয়ে এখানে ভর্তি করে যায়। তারপর সৌরভ ভর্তি হয়ে যায় ক্যালকাটা মেন্টাল হসপিটালে রোগী হিসেবে। প্রথম দিন থেকে ওর উপর মায়া পড়ে যায়, কারণ ও ঠিক পুরোপুরি মানসিক রোগী ছিল না। কিন্তু অল্প স্বল্প চিকিৎসার পর ওকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলি। ওকে আলাদা রাখার ব্যবস্থা করি, যাতে অন্য পেশেন্টদের সঙ্গে না মিশতে পারে। ওর চিকিৎসা নিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে। উনি চাইতেন না আমি ওর চিকিৎসা করি। ও ভালো হয়ে যাবার পর ওকে আমি বাড়ি নিয়ে যেতে বলি, কিন্তু জানতে পারলাম ওর বাড়ি থেকে নিয়ে যেতে রাজি নয়। তাই ও ভালো হয়ে যাওয়া সত্ত্বেও ওর বাড়ি যাওয়া হলো না। ওকে থেকে যেতে হলো ক্যালকাটা মেন্টাল হসপিটালেই। আমি থানাতেও জানিয়েছিলাম লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরে আমার বদলির হুকুম হয় এবং আমি জলপাইগুড়ি চলে যাই। তারপর কয়েকদিন আগে কাগজে আপনার লেখাটা পড়লাম, পরে জজ সাহেবের খবরটাও পড়লাম। ভাবলাম এবার সৌরভের একটা গতি হবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। সাংবাদিক হিসেবে আপনি মহৎ কাজ করেছেন। এখনো তো আমি আপনাদের কাজে লাগতে পারি সৌরভের মুক্তি পাওয়ার ব্যাপারে। এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তার সেনগুপ্তা। সৌরভ এখন আমাদের বাড়িতে আছে। ও কেমন আছে? ভালোই আছে, তবে একটু চুপচাপ থাকে। আপনার তদন্তের কতদূর কি হলো? সোজা কথা মশাই, বাড়ির লোকেরাই যখন জানে না ছেলেটা ভালো হবে কি না, আর ওখানকার ডাক্তাররা যখন তাকে ছাড়তে চাইছে না, তখন তাকে পাগলাগারদে রাখলেই হতো। যত ঝামেলা আমাদের। এই যে তাপসকে ওর পেছনে বেগার খেটে মরতে হচ্ছে, জানেন? আপনার কাছে আমার কিছু জানার আছে। আচ্ছা, আপনি তো বছর চারেক এখানে আছেন, তাই না? 4 বছর 2 মাস। আচ্ছা, বছরখানেক আগে ক্যালকাটা মেন্টাল হসপিটাল থেকে সৌরভ বোস বলে একজন পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজনেরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি। এই ব্যাপারে ওই হসপিটালের ডাক্তার মিস সেনগুপ্তা
এত চিৎকার কিসের? ভদ্রলোকের বাড়ি বেলিল্লাপনা করার জায়গা নয়। তাই নাকি? বেলেল্লাপানা? তুমি বলছো আমি বেলেল্লাপানা করছি? তুমি নাকি শালা ভদ্রলোকের ছেলে? দিবাকর বাবু, মুখ সামলে কথা বলুন। আমাকে সাবধান করছো তুমি? তবে রে শালা, এই যে ধরনের মাল খাইয়ে দেখি শালা কত ভদ্রলোক। ওঠ! বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। কেন যাব? এটা তোর বাড়ি, তোর বাবার বাড়ি। এ বাড়িতে আমাদের অর্ধেক অংশ আছে, বৌমার অর্ধেক অংশ আছে। ঠিক আছে, আমি আছি, আছি পুলিশে খবর দেবো, আছি খবর দেবো। আমার কথাটা তাহলে তোমাদের কানে যায়নি বোধ হয়। ভাড়া করা গুন্ডা দিয়ে শুরু হলো আমার উপর অত্যাচার। না বাবু, একটু এই দেখুন, আস্তে আস্তে আস্তে। এখন এখানে কোন ডাক্তার চার্জে আছেন বলুন তো? আমি কেন বলুন তো? এদিকে আসুন, একে এখানে ভর্তি করানো যায় এখানে, দেখুন তো কি হয়েছে ওর? হয়েছে মানে একেবারে বড্ড উন্মাদ হয়ে গিয়েছে, সবাইকে ধরে ধরে মারছে, বুঝতে পারছেন? মানে বাড়িতে ধরে রাখা যাচ্ছে না, তাই নিয়ে এলাম ভর্তি করা। কিন্তু এই তো ইনজিওর দেখছি, এই অবস্থায় তো একে ভর্তি করা যাবে না এখানে। আপনি কোনো হসপিটাল কিংবা ডাক্তারখানায় নিয়ে যান, আগে ইনজুরির চিকিৎসা করুন, তারপর দেখা যাবে। এত লেখাপড়া শিখে আপনি এইভাবে কথাটা বললেন? না, বলছি যে এই বদ্ধ উন্মাদকে নিয়ে আমি এখন কোথায় যাই বলুন তো? ওকে এখানেই ভর্তি করাতে হবে। হ্যাঁ, বল বল বল, ভর্তি করাতে হবে না কেন? আস্তে 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 আস্তে। তাছাড়া আমার কাছে এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর চৌধুরী, তার চিঠি আছে, আমি পড়ে দেখব। এখানে নিয়ে আসুন। ভালো কথায় কাজ হয় না জানি আগে থেকে। একটু আস্তে দেখি, ওদিকটা এখানে শুইয়ে দিন। নিয়ে যা বাবা, ওইদিকে মাথা দিয়ে শুয়ে দে, মাথা দিয়ে শুয়ে দে, দেখিস বাবা, আস্তে তো লাগে না যেন বাবা। আপনারা একটু বাইরে যান তো। ও তো ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, পাগল কিনা বোঝা যাচ্ছে না তো? না, আমি পাগল নই, আমি বলুন তো, পাগল না হলে খামোখা রাস্তা থেকে তুলে নিয়ে আসবে কেন? আর তাছাড়া ডাক্তার চৌধুরী যে চিঠিটা দিয়েছেন, হ্যাঁ ওই যে ওটা মিথ্যে, বলুন বলুন। হ্যাঁ, তুমি শো বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি একবার আমার সঙ্গে আসুন। নমস্কার। আসুন, কি ব্যাপার বলুন তো? আমি দিবাকর দত্ত, সৌরভ বসু থেকে মেন্টাল হসপিটালে, মানে আপনি যা বিচার করছেন, আমি তার গার্জেন। আমি ডক্টর বিএন চৌধুরী, সুপারিনটেন্ডেন্ট ক্যালকাটা মেন্টাল হসপিটাল। কি ব্যাপারে এসেছেন আপনারা? ব্যাপারটা কিছুই নয়, মানে আমরা তো সৌরভকে বাড়িতেই নিতে চাই, কিন্তু সেবার কেন যে গেল না ঠিক বুঝতে পারছি না। তো সামনের বার আদালতে আপনি যদি ওকে আমাদের এখানে পাঠান, মানে আফটার অল আমরা তো গার্জেন তো। হ্যাঁ স্যার, আমরাও তাই চাই, ও বাড়িতেই চলে যাক। ও
তাহলে আগামী দিনে আমি কোর্টে কিভাবে কি করব না করব সেসব আপনারা আমাকে বোঝাতে এলেন। বাহ বাহ, বেশ বেশ ভালো করেছেন। আগে না, আমি আর আপনাকে কি বোঝাবো, তবে মানে আপনি হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা, আপনি ইচ্ছে করলে সবই করতে পারেন। দণ্ডমুণ্ডের কর্তা ওপরে, আমি আইনের চাকর। আইনে যেটুকু করণীয় আমি শুধু সেইটুকুই করব, তার চেয়ে বেশি কিছু নয়। তাহলে স্যার ওকে আমাদের কাছেই পাঠাচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমারও মনে হয় ও ওখানেই ভালো থাকবে। যদি কিছু মনে না করেন, একটা কথা বলি, মানে আমরা এই ব্যাপারে কিছু করতেও রাজি আছি, মানে আমরা আপনাকে স্যাটিসফাই করতে চাই, যদি আপনি একটু সায় দেন আর কি, মানে ও তাহলে আপনি আমার বাড়ি বই আমাকে স্যাটিসফাই করতে এসেছেন? স্যাটিসফাই, ঠিক আছে, আপনি এখন আসুন, আমার কি কোর্টে গিয়ে কথাবার্তা হবে এখন? না না না, গিফটের কোনো দরকার হবে না, গিফটের দরকার হবে না, আমি না এমনিতেই আপনার পক্ষে রায় দিয়ে দেবো সেদিন। ইস, আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, আমি সময় মতো সব ব্যবস্থা করে দেবো, আপনি বাড়ি চলে যান। ও কি করছে? আপনার গিফটটা সামনে রাখুন। দাদা, তুই কি খুব টায়ার্ড নাকি? কিছু বলবে? চুপ করে আছিস কেন? বল। বুঝতে পারছি না তোকে বলা ঠিক হবে কিনা। বলি না। দাদা, সৌরভ আজকে ওর জীবনের সব কথা বলেছে আমাকে। তাই নাকি? আমি তখনই ভেবেছিলাম ও ঠিক পাগল নয়, বুঝলি তো? কিন্তু দাদা, ও কাউকে কিছু না বলতে বলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আর একটু ভেবে দেখি। বসুন, বলুন কি খবর সব? তবে আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তো বলবো এখানে? হ্যাঁ বলুন না। আজ সৌরভ আমার বোনের কাছে অনেক কথা বলেছে, আর মিস সেনগুপ্তা কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যালো হ্যালো, বড় বউ, হ্যাঁ দৌড় মশাই, কিচ্ছু বয়ান নেই, আরে আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইবার দেখবেন সৌরভ বাবাজির খেল একবারে খতম। সে কি রে, তাই নাকি? আচ্ছা দেখছি 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 দেখছি। কোথায় যাচ্ছ? ওই মেয়েটাকে ধরতে হবে, ওর কাছে পৌঁছতে হবে আমাকে। আমি পৌঁছে দিচ্ছি। কি করে? বাবা কি চলে হাতে। শোনো, আমি বলছি, বাবা বড্ড লেগেছে। শোনো, আমি নিজে যাচ্ছি। নিজে দেবে দাদা? থ্যাংক ইউ, চল।
দাদা সৌরভকে ধরে নিয়ে গেছে কোলিকে ওইদিকে। এটা প্রমাণিত হয়েছে যে প্রধান আসামি দিবাকর দত্ত সৌরভ বসুর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, তার সম্পত্তি আত্মসাৎ করার অভিপ্রায়। এই ষড়যন্ত্রে আরো লিপ্ত ছিল ডক্টর চৌধুরী এবং স্থানীয় থানার ওসি। এই তিনজনে যোগসাজশ করে সৌরভকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে আটক করে রাখে। এই সময় সে হাসপাতালে আসেন সাংবাদিক শ্রী অভিজিৎ মল্লিক তার সংবাদপত্রের জন্য একটা রিপোর্ট সংগ্রহ করতে, এবং তিনি সৌরভকে লক্ষ্য করেন এবং এই বিষয়ে বিস্তারিত লেখেন। দৈবাৎ সেই লেখাটা আমার চোখে পড়ে যায় এবং আমি তদন্তের আদেশ দিই। আমার বিচারে অপরাধ প্রমাণ হয়ে গেছে এবং ভারতীয় দণ্ডবিধির 197, 198 এবং 366 ধারা অনুযায়ী দিবাকর দত্ত এবং শুভঙ্কর দত্তকে আমি 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি, ডক্টর চৌধুরীকে 5 বৎসর সশ্রম কারাদণ্ড, আর ওই ওসিকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবার জন্য আমি পুলিশ কমিশনারের কাছে নির্দেশ পাঠাচ্ছি। কোর্ট ইজ অ্যাডজার্নড। কেমন আছো? অনিল, আমার এই চাকরি জীবনে তোমার মতন কয়েদি আমি দেখিনি। এক হত্যাকারীর কারা জীবনের চরিত্র এত নির্মল, এত নিষ্কলঙ্ক হতে পারে না। না, আজকে তোমাকে বলতেই হবে, এরকম সুন্দর পৃথিবীতে থেকে তুমি এইরকম পথ বেছে নিলে কেন? সুন্দরভাবে বাঁচার ইচ্ছে তো আমাকে এই পথে ঠেলে দিয়েছে। আমি রাশি রাশি খুশির দিকে এগিয়ে যেতে চেয়েছিলাম, দ্রুত গতিতে। সরি, বিউটিফুল বিউটিফুল বিউটি। Idiot. শেষে থাপ্পড়। তুই একটা টেক ব্যাক ইঞ্জেকশন নিয়ে নে, নইলে গালে সেপটিক হয়ে যাবে। অনিল, আরে রঞ্জন, হ্যাঁ তুই কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে। অনেকদিন পর তোর সঙ্গে দেখা, তাই না? আজকাল তুই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছিস? ওই ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি 15 দিন পর। তাই নাকি? ডাকছিস তো? আসবি? দেখে দেখ একবার। বাই দ্য ওয়ে, তুই তো বিএসসি বায়োসায়েন্স নিয়ে পড়ছিস, তাই না? আসলে আমার বোন প্রিয়াও বায়োসায়েন্স নিয়ে পড়ছে। একটা উপকার করবি, তুই ওকে পড়াবি। কিন্তু আমি এই বাহানায় আমাদের রোজ দেখাটাও তো হয়ে যাবে, কিন্তু বেশি দিতে পারবো না। ঘরের লোক তুই, 300 অনলি। না না, টাকা দেখো ভাই, মেহনতের পয়সা যেমন ছাড়া উচিত না, তেমনি মারা উচিত না। আমি কোনো কথা শুনতে চাই না। সামনের সোমবার জাস্ট at 6 তুমি আসছো। কিন্তু দেখ। ও কাম অন। ওকে বাবা, ওকে। সো জাস্ট at 6, ওকে? বাই। আচ্ছা।
আর দাদা, দাদা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। দেখো, ভাবি শ্বশুর বাড়ি বলে কথা, এখন থেকে আমাকে সব ব্যাপারটা ভালো করে নজর রাখতে হবে। খুব চালাক তুমি। কাউকে কবজা করার কৌশল তো তোমার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ ঠিকই তাই, শুধু তুমিই যা ধরা দিলে না, বিশ্বাস করো। দেখো, আমাদের মতো গরিবদের কাছে সম্মান ছাড়া তো কিছুই নেই। এই এখন থেকে তোমার সব সম্মানের দায়িত্ব শুধু আমার। চম্পাকে কিছুই বলবে না? আজ আমি বলবো। এক্সকিউজ মি। এক্সকিউজ, তুমি? তুমি এখানে? বেরো, বেরো বলছি, বেরো। মানে কোনো মানে টানে নয়, বেরো বলছি, বেরো এখান থেকে, বেরো তুমি। আমাকে আরে অনিল, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? চ ভেতরে, চ ভেতরে চ। তুমি ওকে ভেতরে যেতে বলছো? ওকে আরে ওই তো তো টিউটার, সেদিন বললাম না। টিউটার? কিসে? আয় অনিল, কিছু মনে করিস না, প্লিজ ডোন্ট মাইন্ড। ওই হচ্ছে আমার বোন প্রিয়া, দেখলি তো কেমন? ওর সমস্ত দায়িত্ব এখন থেকে তোর। ওকে কিন্তু তোকেই ঠিক করতে হবে। যা, ওকে স্টাডি রুমে নিয়ে যা। আসুন স্যার। যা। না, আরে ভয় পাচ্ছিস কেন? না, ভয় না, ভয় না। যা। আসি। বাই। শোনো, অচেনা রাস্তা দিয়ে অত জোরে হেঁটো না, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমাকে তুমি ঘৃণা করো জানি, কিন্তু এই বড় লোকের ছেলে, ও আমার থেকেও নোংরা। আমি জানি ওকে, ও তোমায় নিয়ে ভালোবাসার খেলা খেলছে। আর তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, আমায় বিয়ে করতে চাও। কখনো নিজেকে নিয়ে ভেবেছো যে তুমি কি? প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে যা তুমি কোনোদিনই হতে পারবে না। একটা মেয়ে মৃত্যুকেও মেনে নেবে, তবু তোমাকে নয়। ঋতু, কি পরিচয় আছে তোমার? না আছে নিজের ঠিক, না আছে ঘরের। একটা গুন্ডা, একটা লোফার, একটা প্লিজ, আজ আমার মুড নেই। কিন্তু শোনো, অনেক কিছু। প্লিজ, বাই। তারপর অনিল, উইশ ইউ বেস্ট অফ লাক। পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। কিরে, মেয়েটাকে নিয়ে ফুর্তি করছিস? হ্যাঁ, কোন মেয়ে? আবার কথা বলে দেবো এক হাত। দেখি কি হয়েছে। গরিব মেয়ের ইজ্জত নিয়ে খেলা? না না, খেলা নয়। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি, আমি বিয়ে করবো ওকে। কিন্তু ধোকা দিলে মনে রাখিস, এত লোক সব সাক্ষী রইল। বিশ্বাস করুন। ঠিক আছে, যাও। বাপের জমিদারি সব ব্যাপারে রঘুটা নাক গলাবে। তুমি হত্যার উসুল নিয়ে গোলমাল করলো, তারপর মদের ভাটি খানাতে তোরা একদিনেও শালাকে জব্দ করতে পারলি না। হ্যাঁ, পীড়িত করে ভালো মানুষ সেজেছে না? মেয়েটাই শালা ওর মাথাটা বিগড়েছে, মেয়েটাই যত নষ্টের মূল। মেয়েটা আমারই বটে, সুচ হয়ে বুকের মধ্যে পিঠে রয়েছে। বাঘা, গুরু, সুচটা বার করে দে। দিচ্ছি গুরু। পরশু কালী পুজোর বিসর্জন না? ওই দিন রাতে, হ্যাঁ কি বলিস? তাই হবে গুরু। ম্যাডাম, একটু তাড়াতাড়ি। এক্ষুনি আসছি। মজনুকে একটু টাইট দিয়ে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। কি ব্যাপার, চিঠি লিখে ডাকলে কেন?
কিছু জিজ্ঞেস করার আছে। কি? তাড়াতাড়ি বলো, সিনেমা যাব। কার সঙ্গে? অমিতের সঙ্গে। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? যা তোমার সঙ্গে, বন্ধু। আমি আমি কি শুধু তোমার বন্ধু? তা নাহলে কি, প্রেমিক না হাজবেন্ড? তাহলে ওসব কিছু। কাম অন অনিল, দু একদিন হাসি ঠাট্টা করার নাম এনজয়মেন্ট। আর তুমি কি ভেবে নিলে? না অনিল, না আমার সে বয়স হয়েছে, না তুমি আমার স্ট্যাটাস, আমার মেন্টালিটির উপযুক্ত। প্রিয়া, প্রিয়া, আমি তোমাকে ভালোবেসেছি প্রিয়া। বর করো না প্লিজ, তোমাকে নিয়ে এসব আমি ভাবতেই পারি না। মুডটাই খারাপ করে দিলে। প্রিয়া, ডোন্ট গেট ইন টাচ উইথ মি এনিমোর, ওকে? বাই। অনিল, অনিল, অনিল শিক্ষিত দরজা খোল, অনিল। কি হয়েছে নাকি? পাগল লোকজন নিয়ে ইতু আর মাসুমাকে। কোথায়? ওই মদের ভাটির পাশের রাস্তায়। এখনই থানায় যেতে হবে। আমি বন্ধুদের খবর দিচ্ছি। আর শোনো, অনিল, তোমাকে এখান থেকে পালাতে হবে। তোমার জামাটা খুলে দাও। নাও, তোমার জামাটা আমাকে দিয়ে দাও। তোমাকে এখান থেকে পালাতে হবে। যাও, পালাও, পালাও। পালাও। অরুণ দাশগুপ্ত আমার খুব বুজুম ফ্রেন্ড। বসো। কাজটা একটু টেরা, বুঝলে? তবে দেখে মনে হয় তুমি পারবে। শুরুতে 1800 পাবে, কোয়ার্টার ফ্রি। 3 মাস পরে অবশ্য 2500 হবে। রাজি? ওকে। কিরে হারাম করে দল, আজকে খুব ফাঁকে দেওয়া হচ্ছে। এবার একজন নতুন সুপারভাইজার এসেছে রে। হাতখানা না একেবারে লোহা। আসুন স্যার, আসুন 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 আসুন। সব কটা সালা হারাম করে দল। আর আপনি? নমস্কার, আমার নাম জিৎ মিত্র। এখন থেকে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব, বন্ধুর মতন। নমস্কার। নমস্কার। বহু পুরনো লোক এই ধনিয়া কাকা। এই বয়সেও আপনি এখন এখানে কাজ করছেন? আচ্ছা বাবু, আপনি তো নতুন এলেন, আপনার রান্না বান্না কাজকর্মের জন্য তো লোক লাগবে। হ্যাঁ, তা তো লাগবে একটা লোক। তাহলে আপনি একে নিয়ে যান। এর নাম শিবু, খুব ভালো ছেলে। চলো, তাহলে আমি চলি। আবার কালকে সকালে সবার সঙ্গে দেখা হবে। আচ্ছা, নমস্কার। এসো এসো। চলুন চলুন, যা যা বাবু, যেন কোনো অসুবিধা না হয় দেখবি। যা যা। কি হয়েছে? এই বুড়ো, খুনি ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। বল, না বল বুড়ো, বল। না না, আচ্ছা, এই মেয়েটাকে? এই মেয়েটাই স্যার, সেই বাগার ব্যাপারটা। ও সুন্দরী। বন্ধ করুন এসব, বন্ধ করুন। পুলিশ পায়ে পা দিয়ে বসে নেই। আজ নয় তো কাল সে ঠিক খুঁজে বার করবেই। আর সেদিন দুটো ময়লা একসাথে সাফ হবে। চলো।
বিলটা কিন্তু আমায় দিতে হবে। যাও। তোমার কথা জিজ্ঞেস করছিল। তাহলে ওই নতুন সুপারভাইজারেরও লক্ষ্মীর ওপর নজর পড়েছে? আলবাত। বাঘের থাবা থেকে শেয়ালে টানবে শিকার। নো, নেভার। তবে লক্ষ্মীরও ওই সুপারভাইজারটাকে মনে ধরেছে। আমার যাকে মনে ধরেছে তার অন্যকে মনে ধরার অধিকার নেই। সেটা ঠিক, কিন্তু বেশি দেরি করলে যদি এদিকে কিছু উল্টো পাল্টা হয়ে যায়। তোমার বারণ করছি, শুনছো? শিবু, সকালবেলায় মদ খেয়েছো? আমি মদ তাহলে এই গন্ধ আসছে, আশপাশ কোথাও থেকে আসছে। মানুষের এত দুর্বল হওয়া উচিত না, যে নিজের মনের জোর হারিয়ে ফেলে। কি চাও তুমি? বদলা। আমি তোমার কি ক্ষতি করেছি? এটা তুমি জিজ্ঞেস করছো প্রিয়া? আমি প্রিয়া নই, আমি লক্ষ্মী। আর আমাকে ধোকা দিতে পারবে না। আমি প্রিয়া নই, সত্যি বলছি। আমায় তুমি ছেড়ে দাও। ঠিক আছে, আমায় নষ্ট করে তুমি যদি শান্তি পাও, আমি বাধা দেবো না। আমি প্রিয়া নই, আমি প্রিয়া নই। তুমি? আমি কি ভেতরে যেতে পারি? হ্যাঁ, এসো, ভেতরে এসো। কি ব্যাপার, বাড়ির সব ঠিক আছে তো? হ্যাঁ, রঘু দাদার কৃপা দৃষ্টি থাকলে সবকিছু তো ঠিকঠাক থাকবেই, তাই না? আমার অসহায় মা বাবা তোমার দয়ার কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছে। খাবার, ওষুধপত্র কি না দিয়েছো তুমি, তারা বুঝতে পারছে না যে এই উপকার তারা কিভাবে শোধ দেবে। তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ, খুব ভালোভাবে। না, নিজের উপর এত ভরসা ঠিক নয়। হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমার বেলায় তোমার সব চেষ্টা ব্যর্থ হবে। তুমি কিছুতেই জিততে পারবে না রঘু দাদা। নিরীহদের ওপরে অত্যাচার আমার আবার সহ্য হয় না।
ভবিষ্যতে এরকম কাজ আর করো না। আচ্ছা, এত রাত্রে এই রাস্তায় কি করছিলে? বাবার খাবার দিতে। এইভাবে একা যাতায়াত করা ঠিক নয়। জিপে ওঠো। রঘু দাদা আসছে। ওদের পাড়ার ওই মাস্তানটা কি যেন নাম, রঘু গুন্ডা, কাল রাতে মারা গেছে। চুপ খবরদার, তুই যদি আমাকে মা বলে ডেকেছিস। হচ্ছে কি মিসেস রয়? কম্পোজ। ও শয়তানি, ও আমার ভুল হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যাক, আমাকে দূর হয়ে যা। ওই বদমাইশ রঘু গুন্ডার জবরদস্তিতে তুই এখানে ঢুকে ভাবছিস সে বাড়ির বউ হয়ে গেছিস তুই, না? এইবার আমি দেখবো তোকে কোন দাদা বাঁচায়। দেখো এখনো ঘুমোচ্ছে। জিদ্দা, এই কাপ পুড়ে যাচ্ছে। লক্ষ্মী, জিদ্দার প্রচন্ড জ্বর, অজ্ঞান হয়ে পড়ে আছে। কি করব কিছু বুঝতে পারছি না। চলো আমি যাচ্ছি। তুমি এত রাত্রে? এসো আমার সঙ্গে। 3 দিনে ওষুধ দিলাম, কেমন থাকে জানাবেন। ঠিক আছে। তুমি কাল সারা রাত এখানে ছিলে? তোমার দেখাশোনার দরকার ছিল। ভয় হলো না? তোমার মতো তো মানুষের এমন কাজ করা উচিত নয় যাতে কিনা মনে হয় সে ভালো কাজ করেছে। ভালো কাজ করা অপরাধ নয়। একটা কথা জিজ্ঞেস করবো, প্রিয়াকে? তুমি তোমার চেহারার কেউ, কোনো পার্থক্য নেই। প্রিয়া আমার জীবনে দুর্ভাগ্য হয়ে এসেছিল। সেদিন রাত্রে আমি তোমাকে প্রিয়া মনে করে, আমাকে ক্ষমা করে দিও। তুমি ছেড়ে দিলে কেন? তোমার চোখে এমন কিছু ছিল যা প্রিয়ার চোখে কোনোদিনও দেখিনি। আমাকে এভাবে দেখো না। তুমি যাও লক্ষ্মী, তুমি যাও। দুপুরে খাবার নিয়ে আসছি। এই যে নবাব নন্দিনী, নাও রাজভোগটা খেয়ে নিয়ে আমায় উদ্ধার করো। ছেড়ে দিন না আমাকে। কেন হয় আমাকে বন্ধ করে রেখেছেন? কেন জানিস না? তুই পাগল, তাই? আমি তো পাগল নই। হ্যাঁ পাগল। না না, আমি পাগল নই। না আমি পাগল নই। তুই পাগল। পাগল নই, আমি পাগল নই। আমাকে ছেড়ে দিন। কেন বন্ধ করে রেখেছে? আমি পাগল নই, আমি পাগল। ওই আবার শুন। আচ্ছা, আপনি ওকে মেন্টাল হসপিটালে দিচ্ছেন না কেন? না না, মেন্টাল হসপিটালে তো পেশেন্টদের জানোয়ারের মতো ট্রিটমেন্ট করা। আমার মেয়ে হলে কি? না না, আমি ওকে বাড়িতে রেখেই চিকিৎসা করো। না না। বাবার সাথে দেখা হয়নি, বাড়ি ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ইতুর সঙ্গে রঞ্জনের বিয়ে রঘু করিয়ে তো দিয়েছে, কিন্তু মনে হয় ও সুখী না।
ওকে ওরা মেরে ফেলেছে। আর মা? বললাম আর কি হয়েছে বল। মা মারলি? এই যে দাদু, আপনি এখানে রোজ রোজ বসে ওই বাড়ির দিকে কি দেখেন বলুন তো? ওখানে রাক্ষসের দল এক রাজকুমারীকে বন্দি করে রেখেছে। আমি আমি ওই রাজকুমারীর বাবা, যেদিন আমার মেয়ে ওদের হাত থেকে পালিয়ে আসতে পারবে সেদিন ওকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। পাগল? হ্যাঁ, রাক্ষসের দলও তাই বলে। রাজকুমারী পাগল হয়ে গেছে, ওরা মিথ্যে কথা বলে। তুমি? তোমার শরীর ঠিক আছে তো? আমার কেন, স্বপ্ন দেখেছো বুঝি? না, ঝুমরু গিয়ে বললো যে তোমার শরীর খারাপ। ঝুমরু? হ্যাঁ। বাইরে কেন, ভেতরে এসো। ঝুমরু এরকম একটা মিথ্যে খবর আমাকে দিল কেন? ভালোই তো হলো। চলো চলো, দেখবে চলো। এসো এসো এসো, তোমরা এসো, দেখো দুজন মিলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছে, দেখো দেখো তোমরা। আমার যেতেই হবে। জিত, লজ্জা ভয়ের মাথা খেয়েছো? আমি কোনো অন্যায় করিনি। শুনছো শুনছো তোমরা? দুষ্কর্ম করে আবার বড় বড় কথা। লক্ষ্মী কোলোটা নয়, গঙ্গা জলের মতন পবিত্র, স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। দোষ তোমাদের নয়, সব যুগে লোকে সীতাকে দোষ দিয়েছে। তাকে অগ্নি পরীক্ষার অপমান সহ্য করতে বাধ্য করেছে। বল আমার কাছে তোকে কে পাঠিয়েছিল, বল না শেষ করে। আমি কি করব? সমরেশ বাবু আর অম্লান। ধরো এদের। ওই শয়তান আমাকে ভুল পথে নামানোর চেষ্টা করেছিল, না পেরে খাদানের রাস্তায়। সেদিন যদি জিত এসে না পড়তো তাহলে আমি মুখ দেখাতে পারতাম না। মারো মারো ওদের, কিন্তু রক্ত পড়তে দিও না। রক্ত বীজের সন্তান ওরা, ওদের রক্ত মাটিতে পড়লে হাজার হাজার রক্তবীজ জন্ম নেবে। আস্ত পুড়িয়ে মারো ওদের, আস্ত পুড়িয়ে মারো, আস্ত পুড়িয়ে মারো।
ইতু, ইতু যেও না, যেও না বলছি, ইতু যেও না, ইতু, ইতু দাঁড়াও, যেও না। আমার আমার ইতু না মরে গেছে। ওরা বলতো ও পাগল হয়ে গেছে। সব মিথ্যে, সব মিথ্যে কথা। কাকারি চাপা দিয়ে মেরে ফেললো ওকে। আমাকে পড়ানোর জন্যে লাশটাও দিল না। আমি এইখানে ওর ছবিতে কেঁদো না জিৎ, কেঁদো না, কেঁদো না। মনের মধ্যে জ্বলতে থাকা ঘৃণা আর আক্রোশের আগুন জল হয়ে বয়ে যেতে দিও না। এই আগুনে যে অসহায়দের আত্মরক্ষার শক্তি। কে কে? আমি। কি যাও, কি যাও? যাও। রিপোর্ট হিসেবে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। মিস্টার রায় প্রচন্ড মদ খেয়েছিলেন, কিন্তু আশ্চর্য, মিস্টার রায় ঠিক সেই জায়গায় মারা গেছেন ঠিক যেখানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে এটা কোইন্সিডেন্ট, কিন্তু অদ্ভুত। কে কে ওখানে? কে? হ্যাঁ আমি। না, চলো কোথায়? সেই ব্রিজে। কোথায়? থামো, এবার যাও যাও।
থেকে ঠিক 1 বছর আগে এই ব্রিজের ওপরে ঠিক এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন স্পটে মারা গিয়েছিল, আর একজন মানে রঘুর লাশ খুঁজে পাওয়া যায়নি। আর মিস্টার রায়ও ঠিক ওই স্পটে একইভাবে মারা গেলেন, ঠিক যেভাবে ইতুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা কি কোইন্সিডেন্ট হতে পারে? না। তুমি তুমি কেন? কি চাই? কি চাই এখানে? চুপ করে দাঁড়িয়েছো কেন? কি চাই বলো? এগোবে না, এগোবে না বলছি। 1 পাও এগোবে না, 1 পাও এগোবে না বলছি। না 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 না, আমি না না না, 1 পা না 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 না, বিশ্বাস করো আমি কিছু করিনি। না না, প্লিজ প্লিজ তুমি এগো না 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 না, এগোবে না বলছি। না মানে 1 পা এগোবে না, 1 পা এগোলে মেরে ফেলবো কিন্তু। 1 পা এগোবে না। সালা মরে যাওয়ার ভয় করলো, মিশে মিশে চিৎকার করলো। সালা আমাকে আমাকে ধোকা দিল। না না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বিশ্বাস করো আমি কিছু করিনি, আমি তোর পায়ে পড়ছি, আমি কিছু করিনি। না আমি সব বলছি, সব বলছি। বসে তুই চিনিস না আমাকে। সাবধান সাবধান, আরো উপরে উঠবেন না। কি হচ্ছে নাকি? আরে আরো উপরে উঠবেন না, পড়ে যাবে। আরো উপরে। তুমি এখানে একজন মারা গেছে ছাদ থেকে পড়ে গিয়ে। চলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তাহলে ঘটনার সময় আপনি ওই স্থানে উপস্থিত ছিলেন? হ্যাঁ। আপনি কি দেখেছেন? আমার দাদা রঞ্জন অনিলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ছাদে দৌড়ে আসে, তারপর টাল সামলাতে না পেরে। ওই সময় অনিলের হাতে কি ছিল? কিছু না। দ্যাটস অল, ইওর অনার। আপনার আর কোনো প্রশ্ন করার আছে? নো, ইওর অনার। আপনি যেতে পারেন। সংগৃহীত প্রমাণ, সাক্ষী এবং উপস্থিত উকিল মহাশয়দের প্রশ্নোত্তরের ভিত্তিতে আদালত এই ফয়সলায় পৌঁছেছে যে অভিযুক্ত অনিল ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও রঞ্জনের মৃত্যুর জন্য সে দায়ী নয়, কিন্তু বাঘা সিংয়ের এই হত্যার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, যা সে অবস্থার পরিপ্রেক্ষিতে অস্থির মানসিকতায় তার বোনকে রক্ষা করতে গিয়ে করতে বাধ্য হয়। এই হত্যা কোনো ব্যক্তিগত বা শত্রুতার ভিত্তিতে বা পূর্ব পরিকল্পিত হত্যা নয়, কিন্তু আইনের চোখে যে কোনো হত্যাই অপরাধ। আসামি অনিল বিশ্বাস আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং অপরাধের পর আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাই সমস্ত কিছু বিচার করে আসামি অনিল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই হলো আমার জীবনের গল্প। এক কালপুরুষের জন্মের কাহিনী। এই এমন এক নক্ষত্রের জন্মের গল্প যে নিজের আলোতে
সমাজ ব্যবস্থাকে, মানুষকে সঠিক দিশা, সঠিক পথ দেখায়। আগামীকাল তোমার মুক্তির দিন। যাও, এক সোনালী ভবিষ্যৎ নতুন আলোয় দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। উইশ ইউ অল দ্য বেস্ট। বাবা, বাবা, জীবনের সাথে বাজি লড়বো, সবুজ ঝাপে মন ভরবো। জীবনের সাথে বাজি লড়বো, সবুজ ঝাপে মন ভরবো। আশুক বাধা প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।